এই ঘটনাটি বলেছেন অ্যাম্বুলেন্স গাড়ির ড্রাইভার আরিফ ভাই। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। অনেক সময় দেশের কোনায় কোনায় আমাদের লাশ নিয়ে যেতে হয়, তেমনিভাবে এক রোগী মারা যায় হাসপাতালের মধ্যে। হাসপাতালের লাশ সাধারণত গোসল করানো থাকে না। তো যেই লোকটি মারা গেছিল তার কোনো নিজের আত্মীয় স্বজন ছিল না। দূর সম্পর্কের এক চাচা না খালু আসছিল সেখানে। তো সেই আমার সাথে ভাড়া ঠিক করে চলে যেতে বলেন ঢাকা থেকে খুলনাতে। তাদের কিছু ফর্মালিটি ছিল, তাদের ফর্মালিটিগুলোর শেষ করতে করতে 9টার কাছাকাছি হয়ে যায়। তখন আমি রওনা দেই, আর আমার সাথে একটা হেল্পার ছিল। আমরা রওনা দিয়েছিলাম, এর মধ্যে কোনো সমস্যা হয়নি। এই সমস্যা শুরু হয় গোপালগঞ্জ থেকে মোল্লাহাট, এতটুকুর মধ্যেই। তো রাস্তাটা ছিল গ্রামের রাস্তা, সেজন্য আশেপাশে একদম নিরিবিলি ছিল। যেহেতু রাতের বেলা ছিল সেজন্য কোনো লোকালয় ছিল না তেমন। তো আমরা যখন গোপালগঞ্জ থেকে মোল্লাহাটের কাছাকাছি পৌঁছাই, রাস্তায় যখন আমরা পৌঁছাই তখন দেখতেছি একটা লোক হাতে কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা কিছু বয়স্ক টাইপের হবে, তার শরীর সাদা পাঞ্জাবি পায়জামা পরা। আমি ভাবলাম লোকটার বাসা হয়তো আশেপাশে কোথাও হবে, প্রাকৃতিক কারণে হয়তোবা বের হয়েছে রাতের বেলা। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করলাম, ডানে বামে তাকিয়ে কোনো বাসা দেখতে পেলাম না। যতদূর আমার চোখ যাচ্ছে খালি দেখতেছি ধান ক্ষেত আর বাঁশঝাড়। তো এরই মধ্যে গাড়ি সেই বয়স্ক টাইপের লোকটার কাছাকাছি চলে যায়। তো আমি করলাম কি, আমি হর্ন দিচ্ছিলাম, কিন্তু লোকটা কিছুতেই সরছিল না সেখান থেকে। আর যেহেতু গ্রামের রাস্তা ছিল সেজন্য রাস্তাটা একটু চিকন টাইপের ছিল, আমি গাড়িটা ডানে কিংবা বামে নিতে পারছিলাম না। তো আমি এক পর্যায়ে গাড়িটা কিছুটা দূরে থামিয়ে দিলাম এবং লোকটার দিকে তাকিয়ে দেখলাম লোকটা একটু ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তো এই দৃশ্যটা দেখে একটু আটকে উঠলাম আমি। অনুভব হলো আমার সাথে আমার হেল্পার ছিল। তো আমি সেই হেল্পারটাকে ডাক দিলাম, কারণ সে ঘুমাচ্ছিল। তো আর হেল্পারটা জেগে উঠে বলল, কেন ডাকলেন আমাকে ওস্তাদ? আমি বললাম, আমাদের সামনে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কি তুই দেখতে পাচ্ছিস? সে বলতেছে, ওস্তাদ আমি তো দেখতে পারতেছি একটা বয়স্ক টাইপের লোক দাঁড়িয়ে আছে। এই লোকটা এত রাতে কি করে? আমার হেল্পার বলল আমাকে। আমি বললাম, জানি না সে এত রাতে এখানে কি করে, কিন্তু অদ্ভুত একটা বিষয়, সে ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তো এমন পর্যায়ে আমি কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। তো এক পর্যায়ে আমি দোয়া দরুদ যা পারি সব পড়া শুরু করে দিলাম। তো 5 থেকে 10 মিনিটের মধ্যেই সেই লোকটি আস্তে আস্তে ধান ক্ষেতের দিকে চলে যেতে লাগলো এবং হুট করে কোথাও জানি উধাও হয়ে গেল। তাকে আর দেখা গেল না সেখানে। তো এক পর্যায়ে গাড়ি টান দিলাম, টান দিয়ে 30 থেকে 40 কিলো যেতে যেতেই আবার একই ঘটনা। সে বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। এবার কিছুটা ভয় পেয়ে গেলাম। আমরা প্রায় 30 থেকে 40 কিলোমিটার রাস্তা চলে আসলাম, তারপর সেই বৃদ্ধ লোকটি কিভাবে আসলো এত দূর। তো এক পর্যায়ে বুঝতে পারলাম হয়তো কপালে কিছু খারাপ আছে আমাদের। তো এক পর্যায়ে আমরা গাড়ি থামিয়ে দিলাম, আগে যত দূর থামিয়েছিলাম তার চেয়ে আরো একটু দূরে থামিয়ে দিলাম এবং আমরা দোয়া দরুদ সব পড়তে লাগলাম। 10 থেকে 15 মিনিট হয়ে গেল, কিন্তু সেই লোকটি তারপরও সেখান থেকে নড়ছে না। আমরা এই দৃশ্য দেখে আমি আর আমার হেল্পার দুজনে ঘামতে লাগলাম। আর আশ্চর্যের ব্যাপার হলো সেই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করছে না, চারিদিকে একদম নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। তো হঠাৎ আধা ঘন্টা পর একটা গাড়ি আসতে দেখি লাইটের আলোতে। আমি বুঝতে পারি একটা গাড়ি হয়তো আসতেছে, আর সামনে দেখি সেই বৃদ্ধ লোকটি। সেই গাড়ি আসা দেখে আস্তে আস্তে ধান ক্ষেতের দিকে নামতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেই গাড়িটি আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। সে গাড়ির লোকটি আমাকে বলে, কি ভাই এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি তখন কিছু বলি না তাকে। তখন সে নিজে থেকেই বলে, কোনো বৃদ্ধ লোক রাস্তার সামনে দাঁড়িয়েছিল, আপনার গাড়ি আটকে দিয়েছে, এজন্য আপনি যেতে পারছেন না। তার এই কথা শুনে আমি পুরোপুরি হতভম্ব হয়ে যাই। সে কিভাবে জানলো? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, ভাই আপনি কিভাবে জানলেন? সেই লোকটি বলল, ভাই আমি এই রোডে নিয়মিত যাতায়াত করি,
এখানে যদি কোনো লাশের গাড়ি থাকে তাহলে সেই বৃদ্ধ লোকটি গাড়ি আটকায় দেয়, সে সময় নষ্ট করবে কিন্তু কারো কোনো ক্ষতি করবে না। কিন্তু তার উপরে যদি আপনি গাড়ি উঠাই দেন তখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আপনার ভাগ্য ভালো, আপনি গাড়ি আটকে দিয়েছিলেন। যেহেতু এখন সেই বৃদ্ধ লোকটি নেই, তাড়াতাড়ি আপনি এখান থেকে চলে যান। সেই সাথে লোকটি এ কথা বলার পরেই সেই লোকটি সেখান থেকে চলে যায় এবং আমিও আমার গাড়ি নিয়ে রওনা দিই খুলনার উদ্দেশ্যে। এক পর্যায়ে আমি খুলনাতে চলে যাই এবং লাশ দিয়ে গাড়ি ধোয়ার পরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আসার সময় আর কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। অনেক ধন্যবাদ আরিফ ভাইকে ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সো লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি লিখেছেন আদিবা ইকরাম। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আজকে বলবো এয়ারপোর্ট থাকাকালীন একটা ঘটনা। আমরা যখন হুট করে বিয়েটা করি তখন খুব প্রবলেম ফেস করতে হয়েছিল। আমার হাজবেন্ডের এক বন্ধুর মাধ্যমে আমরা একজনের বাসায় যেয়ে উঠি। তার নাম জিশা। আমি তার প্রকৃত নামটাই বললাম। সেই ভাবি আমাদেরকে অনেক সাহায্য করেছেন। ওনারা স্বামী স্ত্রী দুজনেই অনেক ভালো ছিলেন। উনি 2 রুমের একটা ফ্ল্যাট নিয়ে থাকতেন। একটা রুম আমাদেরকে দিলেন থাকতে। ভাবের বাসাটা ছিল প্রেম বাগান। তেঁতুলতলা বেকারি থেকে বাম দিকের গলিতেই 4 তলা একটা বিল্ডিং এর 3 তলায় থাকতেন ওনারা। যাওয়ার আগে কখনোই শুনিনি যে এয়ারপোর্টে ভূত পেতনি জিনের আস্তানা, বা দিনের বেলা তো মানুষ পুঁতে রেখে দেয়, রাতের বেলা তো গলিতে গলিতে কুকুর ঘেউ ঘেউ করে। অনেক ভালো সম্পর্ক হয়ে যায় আমাদের সাথে। ভাবি প্রেগনেন্ট ছিল, বেশি দিন হয়নি। আর আমিও শুনেছি প্রেগনেন্ট মেয়েদের নাকি জিন বা ভূত যাই আছে খুব পছন্দ করে, ওদেরকে বেশি আসর করে। আর ভাবি আমাকে এমনিতেই বলেছে যে ওনার শরীরে কিছু স্পষ্ট পায় নখের আঁচড়ের প্রায় সময়ই। আর ওনার বারান্দায় ইজি চেয়ার ছিল। রাতে ঘুম ভেঙে গেলে প্রায় দেখতো ইজি চেয়ারটাতে কেউ বসা, দোল খাচ্ছে। রুম আর বারান্দার মাঝে জানালা ছিল, থাই গ্লাস ছিল। জানালাতে আটকানো থাকলেও বোঝা যেত। আর বারান্দায় অনেক রকমের ফুলের গাছ ছিল। জনি ভাইয়ার ফুল খুব পছন্দ ছিল। জিশা ভাবির হাজবেন্ডের নাম জনি। আর রাতে নাকি বারান্দা থেকে খুব সুগন্ধি আতরের ঘ্রাণ আসতো। মাঝে মাঝে বারান্দায় ঢিল মারারও শব্দ পেত। এগুলো প্রেগনেন্ট হওয়ার আগেই ছিল। বাসা চেঞ্জ করবে কিন্তু বারান্দার গাছের জন্য করতে পারেনি। আর এই বাসায় ভাড়াটাও কম ছিল, তেমন তো কোনো ক্ষতিও হয়নি, তাই ব্যাপারটা কাউকেই বলেনি। একদিন ভাইয়া বাসায় ছিল না, রাতে ঘুমানোর জন্য আমাকে ডেকে নেয়। আমরা 2 জন খেয়ে শুয়ে পড়ি। রাতে ঘুম ভাঙলে আমি শুনতে পাই ওয়াশরুমে পানির শব্দ। এটা আমি আমার রুম থেকেও শুনেছি কয়েকদিন। মনে হতো কেউ যেন ঝুপঝুপ করে পানি ঢেলে গোসল করছে। আমি 2 দিন উঠে লাইট অন করে দেখেছিলাম, কিছুই নেই। ওয়াশরুমও শুকনো। আমি নিলয়কে বলেছিলাম কিন্তু ও আমার কোনো কথার পাত্তাই দেয়নি। বলে তুমি ভুল শুনেছ। শব্দ শুনে আমি উঠে বসি, ভাবিকে ডেকে লাইট অন করে যাই, দেখি কিছুই নেই। আবার এসে শুয়ে পড়ি, আবারও সেই শব্দ। আমি যেতে চাইলে ভাবি আমাকে বাধা দেয়, আমিও আর যাই না। আমি শিওর হলাম যে কিছু তো আছেই। ওই বাসার সামনেই ছিল একটা মসজিদ। মসজিদের সামনে ছিল একটা মাঠ। মাঠে ছিল খুব বড় 2টা তাল গাছ। তো আমি 2টা স্টুডেন্ট পড়াতাম, মিম আর শিলা, 2 বোন। ওরা অনেক রিকোয়েস্ট করাতে সন্ধ্যাবেলা আমি বাসায় যেই পড়াতাম। সেদিনও পড়াতে যাচ্ছি। চারপাশের আবহাওয়া ঠিকই ছিল। মাগরিবের আজানের একটু আগে খুব অন্ধকার হয়ে গেল। আমার স্টুডেন্ট বলছে, মিস আপনি আজকে চলে যান, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। আর আপনি তো ছাতাও আনেননি। অনেক ভেবে বের হলাম। সত্যি দেখি অনেক অন্ধকার হয়ে গেছে। বাসায় আসতে হলে আমাকে ওই তাল গাছের নিচ দিয়ে আসতে হবে। মাঠে পা দিতেই লক্ষ্য করলাম সামনে থেকে একটু খুব জোরে ঝড় আসছে। মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে আমাকে। আমি দেখলাম চারপাশে কেউ নেই। খুব ভয় পেয়ে গেলাম। এত বাতাসের বেগে আমি আগাতেই পারছি না। মাঠে আর কেউ নেই, আগেই সবাই চলে গেছে। বাতাসটা গায়ে লাগাতেই কাটা দিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম আজকে খুব খারাপ অবস্থা হতে পারে। আমি দেখলাম গোল গোল ঘুরে ঘুরে একটা বাতাস আমার গায়ের উপর দিয়ে চলে গেল। মানে আমি বাতাসের গোলাকারের ভিতর ঢুকে গেছি। মনে হচ্ছে আমি ঘুরছি। আমি শরীরে টাল সামলাতে
দৌড়াতে না পেরে মাটিতে পড়ে গেলাম আর মনে মনে তিনকুল পড়ছিলাম। হঠাৎ কোথা থেকে যেন একটা লোক আমার সামনে দিয়ে মাঠ পার হচ্ছে। আমি বসা থেকে উঠে ওই লোকের পিছু পিছু হাঁটা শুরু করেছি। মনে মনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিলাম। খুব দ্রুত হেঁটে মাঠ পার হলাম। মাঠ পার হতেই অবাক হয়ে গেলাম, ঝড় থেমে গেছে। একটু আগেও যেখানে তুমুল ঝড় ছিল, অথচ কিছু সময়ের ব্যবধানে পরিবেশ কেমন শান্ত হয়ে গেছে। আমি বাসায় যেয়ে গোসল করে নিলাম। গোসল করে রুমে যেতেই পুরো শরীর আমার ছোপ ছোপ লাল হয়ে গেল, সাথে চুলকানি আর শরীর জ্বালা পড়া। মনে হচ্ছে শরীরে কেউ লবণ মরিচ মিক্স করে গায়ে লাগিয়ে দিয়েছে। এই অবস্থা দেখে নিলয় খুব ভয় পেয়ে গেল। আমাকে ওয়াশরুমে নিয়ে আবার গোসল করিয়ে দিল। তারপরও কমছে না। হঠাৎ করেই গায়ে আবার কাঁপুনি শুরু হলো। কিছুক্ষণ যেতেই মনে হলো গায়ে জ্বর আসবে। একটা কম্বল দিয়ে দিয়েছে, তাও কাঁপুনি কমছে না। তারপর নিলয় কম্বলের উপর বালিশ দিয়ে আমাকে চেপে ধরে রাখে, তাও কমছে না। পরে তোষক দিয়ে চেপে ধরে রাখে অনেকক্ষণ। দেখি ভাবি আসছে। ভাইয়া নাকি ঢাকার বাহিরে গেছে, রাতে ওনার সাথে ঘুমাতে হবে। প্রথমে মানা করেছিলাম, ভাবি জোর করাতে আবার গেলাম। আর সেই দিন আমার বাসায় নিলয়ের এক বন্ধু বিধান ভাই আর আমাদের উকিল আব্বা রবিন ছিল। ভাবলাম ওরা তিনজন আমাদের রুমে থাকুক আর আমি ভাবির সাথে ঘুমাই। এই দিন সন্ধ্যা থেকে আকাশটা খুব অন্ধকার করেছিল। খুব বেশি রাত হয়নি, 11টা হবে। ততক্ষণে অঝোর ধারায় বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা শুয়ে পড়েছি, অনেকক্ষণ হয়েছে, কেউই ঘুমায়নি এখনো। বৃষ্টিও অনবরত হচ্ছে। হঠাৎ বারান্দায় খুব জোরে একটা শব্দ হলো। মনে হচ্ছে উপর থেকে ঠাস করে কিছু একটা নিচে পড়ছে। আমরা উঠে বসি, দেখি ইজি চেয়ারটা দোলছে, কেউ বসে আছে। আমি আর আমার ভাবি একজন আর আরেকজনের দিকে তাকাচ্ছি। জোরে জোরে নিঃশ্বাসের শব্দ হচ্ছে। মানুষ অসুস্থ হলে যেমন বিশেষ করে হাঁপানি আসে যাদের, তেমন করে নিঃশ্বাস নিচ্ছে। সাথে আতরের খুব মিষ্টি একটা ঘ্রাণ আসছে। আমরা দুজন বসেই আছি, পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছি। বারান্দার দরজায় বাড়ির শব্দ শুনতে পেয়ে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। ভয়ে আমরা কাঁপতেছিলাম। দুজনেই খুব ভয় পাচ্ছি। রুমে আর কেউ নেই। শোষ বাতাসের শব্দ। পাশের রুমেই আমার হাজবেন্ড নিলয় ছিল। ওকে যে ডাকবো সেই ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছি। একটু পরে কি যেন কথার শব্দ আসতেছে, কিন্তু বোঝা যাচ্ছে না কি ভাষায় কথা বলছে জানি না। এতটুকু বোঝা যাচ্ছে বারান্দায় কেউ কথা বলছে, কিন্তু সেটা বাংলাতে না, অন্য কোনো ভাষায়। বিদ্যুৎ চমকাচ্ছিল অনেকবার, আর সেই আলোতে স্পষ্ট কারো ছায়া দেখা যাচ্ছিল জানালার গ্লাসে। তারাও দেখেছে স্পষ্ট কারো ছায়া দেখা যাচ্ছে জানালার গ্লাসে। এত জোরে শব্দ হচ্ছে, মনে হয় ভেঙে যাবে। এবার আর বিছানায় বসে থাকতে পারলাম না, খুব ভয় পাচ্ছি। আমি আর ভাবি উঠে লাইট অন করে বাসা থেকে বের হয়ে আমার রুমে চলে আসি। নিলয়কে ডেকে তুলি, কিন্তু ও আমাদেরকে পাত্তা দিল না। বিধান ভাই আর রবিন আব্বা আমাদের সাথে ভাবির রুমে আসে। বিধান ভাই আর আব্বা ঠিক ছায়াটা দেখেছিল। পরে নিলয়ও আসে, কিন্তু আর কিছুই হলো না। আর দুঃখজনক সংবাদ ছিল, ওই রাতের পর থেকেই ভাবির পেটে খুব পেইন হচ্ছে। বাবুটা আর বেঁচে নেই। ভাবির অবস্থাও খুব খারাপ হয়ে যায়। তারপর ভাবিও বাসা চেঞ্জ করে ফেলে। আমরাও বাসা চেঞ্জ করে ফেলেছিলাম ঠিকই, কিন্তু প্রেম বাগান ছাড়া হয়নি। এই ছিল ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম। আমার নাম সুলাইমান। আমার বাসা ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের একটা ছোট্ট গ্রামে। আমি একটা সত্য ঘটনা আপনাকে লিখে পাঠালাম। ভালো লাগলে শেয়ার করবেন সবার সাথে। প্রায় 100 বছর আগের কথা। আমার দাদার বাবা, যাকে আমরা বড় বাবা বলে থাকি, উনি আরবি বাংলা শিক্ষায় শিক্ষিত ছিলেন। তারপর তিনি কবিরাজি শিখে কবিরাজি করতে শুরু করলেন। এভাবে আস্তে আস্তে আশেপাশের সকল মানুষ তাকে চিনতে শুরু করলো। অনেক ভালো কবিরাজ ছিলেন তিনি। আমার বাবার কাছ থেকে যতটা জানতে পারি, আমার বড় বাবা উনি রাত 12টার পর নিজের ঘরে থাকতেন না, বেরিয়ে পড়তেন গ্রামের মানুষদেরকে সাহায্য করার জন্য। 100 বছর আগের কথা তো। তখন জিন ভূত পেতনি এইসবের আক্রমণ ছিল অনেক বেশি। মানুষ অনেক ভয় পেত। তাই মাগরিবের পর কেউ বাসা থেকে বের হতো না। যেহেতু গ্রামের বাড়ি, টয়লেট
বাড়ির পেছনে একটু দূরে থাকতো। কারো যদি টয়লেট চাপ দিত ভয় ঘর থেকে বের হতো না। বড় বাবা রাতে সবার বাড়ি বাড়ি যাইতো, গিয়ে ডাক দিত কারো টয়লেট করা লাগবে কিনা, আরও কোনো কিছু প্রয়োজন আছে কিনা। ওনার ডাকে সবাই তাদের জরুরি কাজ সেরে ফেলতো। এভাবে উনি পুরো গ্রাম ঘুরতেন। ওনার রাতগুলো নাকি এভাবেই কাটতো। মাঝে মাঝে রাতের বেলা অনেক জিন পেতনি ওনাকে ভয় দেখানোর জন্য আসতো। তখন উনি একটা কথাই বলতো, আমার নাম কেমদ্দি ফকির। ওনার নাম শুনে ভয় পেয়ে চলে যেত। আস্তে আস্তে উনি জিন পালতে শুরু করলো। ওনার সাথে 11টা জিন থাকতো। তারা ছিল খুবই শক্তিশালী। এই 11 জন জিন নিয়েই নেমে আসে আমাদের মধ্যে কষ্টের দিন। যখন আমার বড় বাবা মারা যায়, বড় বাবা মারা যাওয়ায় অন্যান্য জিনেরা আমাদের জিনগুলোর সাথে ঝগড়া ফাসাদ করত। যেহেতু জিনগুলো আমাদের বাড়িতে ঝগড়া করত, আমাদের বাড়ির পরিবেশ একদম নোংরা করে ফেলতো, তখন আমার দাদা একজন কবিরাজের কাছে যায়, গিয়ে সব বলে। ওই কবিরাজ ছিলেন আমার বড় বাবার বন্ধু। উনি সব শুনে আসেন আমাদের বাড়িতে। এসে আমাদের বাড়িতে যে জিনগুলো থাকতো তাদেরকে একসাথে করে এবং জিজ্ঞেস করে তারা এখন কি করবে। জিনগুলো বলেন, আমরা ওনাকে কথা দিয়েছি আমরা এখানেই থাকবো। তখন ওই কবিরাজ আমাদের বাড়ির চারপাশে 4টা তাবিজ মাটি গর্ত করে রেখে দেয়, যেভাবে অন্য কোনো জিন আমাদের এই এরিয়ার ভিতরে না আসতে পারে, আমাদের বাড়ির জিনগুলো যেন এরিয়ার বাইরে না যেতে পারে। তারপর ভালোভাবেই কেটে যায় অনেকগুলো বছর। এর মধ্যে বড় বাবার বন্ধু কবিরাজ মারা যায়। বড় বাবা যখন বেঁচে ছিল জিনগুলোকে খাবার দিত। আমাদের পারিবারিক কবরস্থানে একটা তাল গাছের নিচে গজার গাছ, শোল মাছ, চাল ভাজা। বড় বাবা মারা যাওয়ার পর আমার দাদু মাঝে মাঝে এগুলো দিয়ে আসতো। আমাদের পারিবারিক অবস্থা বেশি ভালো না থাকায় এগুলো আস্তে আস্তে দেওয়া বন্ধ হয়ে যায়। আমার দাদারা 4 ভাই ছিল, সবাই শিক্ষিত ছিল। দাদারা সবাই বেশ সুন্দর আর খুবই শক্তিশালী ছিল। আমার ছোট দাদা যখন আইএ পরীক্ষা দিচ্ছিল তখন তাকে একটা পরী পছন্দ করে। পরীটা সব সময় তার সাথেই থাকতো। আমাদের বাড়ির 11 জন জিনের মধ্যে 4 জন পরী, 6 জন জিন ছিল। সেই পরী ছোট দাদাকে পছন্দ করে। এই কথাটা তাকে সব সময় বলতো। ছোট দাদা সব সময় না করে দিত। এইভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। হঠাৎ একদিন ছোট দাদার পিঠে ব্যথা শুরু হয়। 1-2 দিন এভাবেই কেটে যায়। তারপর সবাই লক্ষ্য করে ছোট দাদার পিঠ বেঁকে যাচ্ছে, মানে কুঁজো হয়ে যাচ্ছে। তখন ছোট দাদার বয়স ছিল 24 থেকে 25। এই বয়সে কুঁজো হয়ে যাচ্ছে, এইটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। তাই কয়েকজন তাকে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে সব খুলে বলে। ছোট দাদা তখন কবিরাজ সেই পরীকে সেখানে হাজির করার অনেক চেষ্টা করে, কিন্তু পরী সেখানে হাজির হয় না। এই দেখে কবিরাজ বলে উঠল, সবাইকে পরী তো হাজির হচ্ছে না। তখন সেইখানে থাকা একজন বলে উঠল, আপনি পরীকে হাজির করবেন, আমাদেরকে একবার বললেন না কেন? তখন আমার দাদা বলল, আমার ছোট ভাইয়ের উপর যে পরী আক্রমণ করছে সে আমাদের বাড়িতেই থাকে, মানে আমাদের বাড়িতেই বন্দি। তখন সেই কবিরাজ বললেন, চলেন তাহলে আপনাদের বাড়িতেই যাব। তারপর কবিরাজকে সাথে করে আমাদের বাড়িতেই নিয়ে আসা হলো। কবিরাজ যখন বাড়ির সীমানায় পা রাখে আবার সাথে সাথে পা সরিয়ে ফেলে। বাড়ির সীমানার বাহিরে গিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে কবিরাজ। উনি কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, আমি চলে যাচ্ছি। আপনাদের এইখানে যে থাকেন, আগে জানলে আমি এইখানে কখনোই আসতাম না, আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এইখানে আসবো না। সেই সময় এইখানে আমাদের বাড়ির অনেক মানুষ জমা হয়ে যায়। একজন বলে উঠল, কি হয়েছে কবিরাজ সাহেব? তখন কবিরাজ বলল, আপনারাও আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের জন্য কিছু করতে পারলাম না। এই বলে কবিরাজ চলে গেল। তারপর ছোট দাদাকে ঘরে নিয়ে আসা হলো। ছোট দাদার উচ্চতা ছিল 5 ফিট 6 ইঞ্চি। ওনার পিঠ বেঁকে এমন এক অবস্থা হয়েছে, 1 হাত লম্বা, একটা লাঠির মধ্যে ভর দিয়ে হাঁটতো, আর কেমন জানি পাগল হয়ে গেছিল, আর একা একা কথা বলতো। এইটা দেখে সবাই তাকে পাগল বলতে শুরু করলো। এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন ছোট দাদা ঘর থেকে 10 কেজির মতো পাট নিয়ে বাজারে বিক্রি করে। এইভাবে 1 দিন 2 দিন নিতে নিতে বেশ কয়েকদিন ঘর থেকে পাট নিয়ে বাজারে বিক্রি করে। এটা দেখে কেউ কিছু বলে না, কারণ সে পাগলের মতো আচরণ করত। একদিন সন্ধ্যার পর আমার দাদা ঘরে শুয়েছিল। তখন হঠাৎ উনি দেখতে পায় চোখের সামনে কিছু একটা ঝিলমিল করছে। মুহূর্তের মধ্যে সেই ঝিলমিল জিনিসটা দাদার গলায় লাগে। দাদা তখন শোয়া থেকে লাফ দিয়ে খাটের এক পাশে গিয়ে পড়ে। তখন দাদা দেখতে পায় কেউ তার গলা কেটে ফেলছে। ঝিলমিল করা জিনিসটা ছিল একটা ছুরি, অনেক ধারালো।
আর বাইরে হালকা আলোতে ঝিলমিল করছিল। সেই ছুরিটা চালায় আর ছোট্ট দাদার গলা কেটে যাওয়ায় দাদা চিৎকার করতে থাকে। গরু কোরবানি দিলে যে রকম শব্দ হয় ওই রকম শব্দ হইতেছিল। এরকম শব্দ শুনে অনেক মানুষ এসে জড়ো হয়। সবাই জড়ো হয়ে দাদার এমন অবস্থা দেখে দাদাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মানে সরকারি একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর ডক্টর জানান দাদার গলায় 4টা রগ কেটে গেছে, তারপরও নাকি উনি বেঁচে আছেন। এভাবে কয়েকদিন দাদাকে হাসপাতালে রেখে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে এসে দেখলো ছোট দাদা বাড়িতে নেই। ছোট দাদা 2 মাস নিখোঁজ থাকার পর পাশের গ্রামে আশ্রয় নেয়। উনি শিক্ষিত হওয়ায় স্কুলের ছাত্রদের টিউশনি শুরু করে। তারপর থেকে আর কোনো সমস্যা হয় না ছোট দাদার। এদিকে আমাদের এখানেও কোনো সমস্যা হচ্ছিল না। 1920 সাল থেকে শুরু হয় জিনের কাহিনী। ছোট দাদাকে আক্রমণ করে 1948 সালে ও 2016 সালে নতুন করে শুরু হয় আবার। মাঝখানে কেটে যায় এতগুলো বছর। সমস্যা হয়েছে কিন্তু অল্প। তার মাঝে ছোট দাদা মাঝে মাঝে গ্রামে আসতো, তাকে পাগল দাদা বলে চিনতাম। 2016 সালে আমার বাবার মাথা ব্যথা শুরু হয়। ডাক্তার দেখায়, ওষুধ খাওয়ানো হয়, কিন্তু মাথা ব্যথা খালি বাড়ে। কোনোভাবেই যেন ব্যথা বাধা কমছে না। সেই মাথা ব্যথা থেকে শুরু হয় শরীর ব্যথা। বাবাকে নিয়ে ভর্তি করা হয় ময়মনসিংহ হাসপাতালে। সেখানে ভর্তি করার পর ডাক্তার অনেক পরীক্ষা করে, শরীরে কোনো রোগ পায় না। ডাক্তার কোনো রোগ ধরতে না পারায় 3-4 দিন হাসপাতালে রাখার পর ডাক্তার বাবাকে বাড়িতে পাঠিয়ে দেয়। ডাক্তার জানান আমরা অনেক পরীক্ষার পরেও কোনো রোগ ধরতে পারিনি, আপনারা ওনাকে বাড়িতে নিয়ে যান আর ভালো কোনো কবিরাজ দেখান। ডাক্তারের কথায় বাবাকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে অনেক মানুষের ভিড়। কেউ কেউ বলছে বেশি টেনশন করার কারণে এই রকম হয়েছে। কি নিয়ে টেনশন করতো তাহলে শুনুন। আমার বাবা একজন মাওলানা, 14 পারা কোরআনে হাফেজ ছিলেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন, মসজিদের খতিব, পাশাপাশি দর্জির কাজ করতেন। আমরা 3 ভাই 4 বোন। 2015 সালে আমার একটা বোন হওয়ার সময় মা মারা যায়। আমরা তখন ছোট ছিলাম। এইসব নিয়ে বাবা টেনশন করতেন। সবাই এই রকম ভাবতে শুরু করলেন। এইদিকে বাবার শরীর আস্তে আস্তে আরো খারাপ হতে থাকলো। তারপর একজন কবিরাজ নিয়ে আসা হলো বাড়িতে। কবিরাজ এসে বাবাকে দেখলো, তারপর একটা গ্লাসে পানি নিল, নিয়ে কি জানি পড়লো। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। এর কিছুক্ষণ পর কবিরাজ বললেন বাবাকে নাকি কেউ কালো জাদু করছে। আর এইটা কোনো সাধারণ কালো জাদু ছিল না, আমাদের বাড়িতে থাকা জিনেরা নাকি কালো জাদু করছে। কবিরাজ বললেন আমি এই জিনদের সাথে পারবো না, আপনারা আরো বড় কোনো কবিরাজ দেখান। এই বলে কবিরাজ চলে গেলেন। তারপর থেকে প্রতিদিন 2-3 জন করে কবিরাজ আসে। সবাই একই কথা বলে, তারা এই জিনদের সাথে পারবে না। এইভাবে কেটে যায় 1 মাস। 1 মাস পর বাবার শরীরের অবস্থা অনেক খারাপ হয়। পরে বিছানা থেকে উঠতে পারে না। বাবাকে ধরে বিছানা থেকে উঠাতে হয়। একদিন রাতের বেলা বাবা অনেক চিল্লাচিল্লি করছিল আর বলছিল আমার হাতে কেউ একজন হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। ডান হাতের কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত হাড্ডি ঘুরা ঘুরা করে ফেলতেছে। বাবা তখন হাত নাড়াতে পারতেছিল না। লেপের তল থেকে বড় আপা হাতটা বের করলো। আমরা তখন দেখলাম বাবার হাতটা একদমই ফুলে গেছে। বাবার এরকম অবস্থা দেখে আমরা সবাই কান্নায় ভেঙে পড়ি। আমাদের কান্না শুনে আশেপাশের অনেক মানুষ আসে। এদিকে আমাদের চোখের সামনে বাবার ডান হাতটা অবশ হয়ে যায়। আমরা তখন নিরুপায়, কিছু করতে পারতেছিলাম না। তখন একজন 3 ভাইকে উদ্দেশ্য করে বলতেছে তোমরা তোমার বাবার কাছে বসে কোরআন পড়ো। তারপর আমরা অজু করে কোরআন পড়তে শুরু করলাম। আমার বড় ভাই হাফেজ, মেজো ভাইও হাফেজ, আমিও কয়েক পাড়ার হাফেজ। আমরা 3 ভাই বাবার পাশে বসে কোরআন পড়তেছিলাম। রাত তখন 2টা হবে। আমাদের কান্না শুনে এলাকার মানুষ যারা আসছিলেন আস্তে আস্তে তারা চলে যায়। বাড়িটাও নীরব হয়ে যায়। আমাদের ঘরের অনেকেই ঘুমিয়ে পড়ে। বাবা তখন বলল তোমরাও ঘুমিয়ে পড়ো। আমরাও শুয়ে পড়লাম বাবার বিছানার পাশে। আমার দাদু একটা চেয়ার নিয়ে বসে রইলেন। ঘরের সবাই ঘুমিয়ে গেছে। আমার একটা অভ্যাস, আমি শুইলে কমপক্ষে 1 ঘন্টা লাগে ঘুমাইতে, চোখে ঘুম আসে না। ওই দিনও শুয়েছিলাম। ঘুমে আমার যখন চোখ লাগবে এমন অবস্থা, তখনই কানে ভেসে আসলো কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটা খুবই আস্তে ছিল, কিছুটা ভয়ঙ্কর, মানে হচ্ছে বয়স্ক কোনো মহিলা। তারপর আমি ভাবলাম দাদু হয়তো কান্না করতেছে। এই ভেবে বিছানা থেকে দাদুর দিকে তাকালাম। দেখি দাদু চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। তারপর আমার ভিতরে কেমন যেন একটা ভয় কাজ করতে শুরু করলো। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। তারপর দেখি কান্নার আওয়াজটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। অনুভব করলাম দাদু চেয়ার
থেকে উঠে দাঁড়াই গেছে। আমিও শোয়া থেকে উঠে বসে পড়লাম। দাদু আমাকে দেখে আমার কাছে আসলো, আমাকে বলল, কে কান্না করতেছে? আমি বললাম, আমি তো জানি না, কান্নার আওয়াজটা বাইরে থেকে আসতেছে মনে হয়। তখন আমি আর দাদু দরজা খুলে বাইরে গেলাম, গিয়ে দেখি কেউ নেই। দরজার শব্দ শুনে হয়তো চলে গেছে, আমরা বুঝতে পারি এটা জিন ছিল। আবারও ঘরে এসে শুয়ে পড়লাম। তারপর সেদিন রাতে আর কিছু হয়নি। পরদিন কবিরাজ আসলো, বাবাকে ঝাড়ফুঁক দিয়ে চলে গেল। কবিরাজ এভাবে সারাদিন 3জন কবিরাজ আসলো। সব কবিরাজই বলতেছে বাবার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। দিন পেরিয়ে রাত আসলো, আবার গতকালকের মতো রাত 12টার পর বাবা চিৎকার করতে লাগলেন আর বলতে লাগলেন, আজকে আমার বাম হাতে কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে, বাম হাতের হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। সেদিন রাতেও আমরা 3 ভাই কোরআন পড়ি। রাত যখন 3টা বাজে আবারও গতকালের মতো কান্নার আওয়াজ শুনতে পাই ঘর থেকে। গত রাতের মতো সেই রাতেও বাহির হয়ে দেখি কেউ নেই। আমরা বুঝতে পারি আজকেও জিনে কান্না করছে। এইভাবে পরপর 4 দিন একই রকম আক্রমণ করে। প্রথম 2 দিন 2 হাত ভেঙে ফেলে, পরের 2 দিন 2 পা ভেঙে ফেলে। আবার রাত 3টার পর সে ভয়ঙ্কর কান্নার আওয়াজটা শুনতে পাইতাম। এই কয়েকদিনের ভিতরে আমাদের বাড়িতে প্রায় 100 কবিরাজ আসে। সবাই বাবাকে দেখে জিনের বিষয়ে যখন খোঁজ করে তখন বলে, আমরা কিছু করতে পারবো না, আমাদের থেকে আরো বড় কবিরাজ আনতে হবে। আমরা প্রায় হতাশ হয়ে পড়ি, এত কবিরাজ আসলো কেউ কিছু করতে পারলো না, তার থেকে আর ভালো কবিরাজ কোথায় পাবো? বাবার হাত পা ভেঙে ফেলার পর বাবা কথা বলতে পারতেছে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, বাবার নড়াচড়া বন্ধ হয়ে যায়, বাবার ঠোঁট দুইটা হালকা হালকা নাড়াচাড়া করতে থাকে। বাবার মুখের কাছে কানটা নিলে শোনা যায় বাবার জিকির করতেছে। জিকির করা বাবার আগের থেকে অভ্যাস ছিল, সবসময় দেখতাম বাবা জিকির করতো আস্তে আস্তে। এরকম অবস্থা হওয়ার পরেও বাবার ঠোঁট দুইটা বন্ধ হয় নাই জিকির করা থেকে। বাবার হাত পা শরীর মাথা একদম নাড়াচাড়া বন্ধ হয়ে গেছে। বাবার পাশে কয়েকজন সব সময় বসে থাকতাম। বাবার যখন মাথা এই পাশ থেকে ওই পাশ করতে চাইতো, মুখে শুধু উক শব্দ করত, তখন বাবার চোখের দিকে তাকাতাম, চোখের ইশারা দিয়ে বোঝাইতো বাবাকে এ পাশ থেকে ওই পাশ করার জন্য। এই অবস্থা বাবাকে দেখলে চোখের পানি ধরে রাখতে পারতাম না। তারপর বাবাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয় বাবাকে। ডাক্তার অনেক পরীক্ষা করার পর জানান ওনার হাত পায়ের হাড্ডিগুলো ভেঙে গুঁড়ো হয়ে গেছে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। তারপর ডাক্তার কিছু ঔষধ লিখে দিয়ে বললেন ওনাকে নিয়ে বাড়িতে চলে যান, উনি মনে হয় আর বেশি দিন বাঁচবে না, উনাকে ভালো কবিরাজ দেখান। ডাক্তারের কথায় বাবাকে তখন বাড়িতে নিয়ে আসা হলো। আমাদের বাড়ির সবাই পাগলের মতো কবিরাজ খুঁজতে শুরু করলেন। যার যে কবিরাজ পরিচিত সেই কবিরাজকে নিয়ে আসে আমাদের বাড়িতে, কিন্তু কবিরাজ আসে আর চলে যায়। কোনো কবিরাজ সাহস করছিল না আমাদের বাড়ির জিনের সাথে লড়াই করবে। এইভাবেই কেটে যায় আরো 2 মাস। একদিন দুপুর 1টার দিকে একজন হুজুর দেখে মনে হচ্ছে অনেক বড় আলেম আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমাদের বাড়ির সামনে এসে একজনকে বললেন, এ বাড়িতে মনে হয় একজন রোগী আছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই লোকটা বললেন, হ্যাঁ আছে। তখন সেই আলেম লোকটা বললেন, আমি উনার কাছে যাব। আলেমের কথায় ওনাকে নিয়ে আসলেন আমাদের বাড়িতে। সেই আলেম লোকটা এসে বললেন, আপনাদের এই বাড়িটা একটা মায়াজালে আটকা পড়ে গেছে, আমি কি আপনাদেরকে সাহায্য করতে পারি? তখন আমার দাদা বললেন, এই পর্যন্ত শত শত কবিরাজ আসছে আর গেছে, কেউ কিছু করতে পারেনি, আপনি আর কি করবেন? তখন সেই আলেম বললেন, এইখানে কেউ কি তুলা রাশি আছেন? তখন আমার বড় চাচা বললেন, হ্যাঁ আমি আছি। তখন সেই আলেম সাহেব বললেন, আমি এখন আপনাদের বাড়ির জিনগুলোকে হাজির করব। এই বলে আলেম সাহেব কি জানি পড়তে শুরু করলেন। মুহূর্তের মধ্যে বড় চাচার শরীরে জিন এসে হাজির হলো। জিন হাজির হওয়ায় আলেম সাহেব জিনকে সালাম দিলেন। জিন সালামের উত্তর দিয়ে বললেন, হুজুর তোর তো সাহস কম না, তুই আমাকে এইখানে ডাকলি কেন? তখন আলেম সাহেব বললেন, কেন তুই জানিস না তোরা এই লোকের উপর আক্রমণ করলি কেন? আলেম সাহেবের কথায় সেই জিন বলল, আমাদের ভালো লাগে। তখন আলেম বলেন, আপনাদের ভালো লাগলেই হলো নাকি? আপনারা উনাকে ছেড়ে দেন, ওনার উপর থেকে কালো জাদু সরিয়ে ফেলেন। তখন জিন বলল, আমরা পারবো না, আমাদের কিছু করার চেষ্টা করিস না হুজুর, যদি চেষ্টা করিস তাহলে তোদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর আলেম বলল, কি করলে? আপনারা এখান থেকে চলে যাবেন। তারপর জিনগুলো বলল, আমাদেরকে এই বাঁধন থেকে মুক্ত করে দে, তাহলে আমরা এদের কোনো ক্ষতি করব না। এই বলে জিন চলে গেলেন। তারপর আলেম জিনদেরকে বাঁধন থেকে বের করার অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে পারছিলেন না। জিনদের বাঁধন না কাটতে পেরে উনি জানান, এ বাঁধন আমার দ্বারা খোলা সম্ভব না, এমনকি কোনো কবিরাজের দ্বারা খোলা সম্ভব হবে না যদি আল্লাহ না চায়। তারপর সেই আলেম চলে যাবে। এমন সময় আমার এক চাচা টাকা নিয়ে গেলেন আর বললেন, আপনার হাদিয়া। তখন আলেম সাহেব বললেন, টাকা আমার লাগবে না, এই টাকা দিয়ে আপনার ভাইকে ওষুধ কিনে খাওয়ান। কথাটা বলে উনি
উনি চলে যাওয়ার সময় আমার ছোট কাকা বলে, আপনার নামটা কি? আপনার নামটাই তো জানা হলো না। তখন আলেম কোনো উত্তর দেয় না। কাকা আবারও বলল, আপনার বাড়ি কোথায়? তাও কোনো উত্তর দিল না। তারপর আলেম বললেন, এসব জেনে আপনাদের কোনো লাভ হবে না। আপনাকে একটা কথা বলি, আপনারা এ বাড়ি ছেড়ে চলে যান। এ বাড়িতে থাকা আপনাদের জন্য ঠিক হবে না। এই জিনগুলোকে এখান থেকে কেউ মুক্ত করতে পারবে না। এই বলে চলে যায় উনি। এদিকে বাবার অবস্থা খুবই খারাপ। বাবার অবস্থা খারাপ দেখে কবিরাজ প্রতিদিন আসতেন, বাবার শরীরে ঝাড়ফুঁক দিতেন। একজন ডাক্তারও রাখা হয়, ডাক্তার প্রতিদিন আসতেন, 1 ঘন্টা বাবার দেখাশোনা করতেন, আবার চলে যেতেন। এভাবে ডাক্তার, কবিরাজ, হাসপাতালে নিয়ে যাওয়া, এসব করতে করতে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমাদের জায়গা জমি খুবই কম ছিল, বাড়ি ভিটা আর একটা পুকুর। কিছুদিন পর পুকুরটা বিক্রি করে দেওয়া হয়। এভাবেই চলছিল দিনকাল। আস্তে আস্তে বাবা একটু সুস্থ হয়, একা একা বিছানা থেকে উঠে বসতে পারে। এমন সময় আমার দাদা মারা যায়। দাদা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই আমার ছোট দাদাকে, মানে পাগলা দাদাকে আবারও দেখতে পাই আমাদের গ্রামে। প্রতিদিন আসতে আমার দাদা, বেঁচে থাকতে ছোট দাদা কখনো আসতো না, আসলেও অন্য বাড়িতে বসতো, তাদের সাথে কথা বলে চলে যেতেন। দাদা মারা যাওয়ার পর ছোট পাগলা দাদা প্রতিদিন আসতো বাড়িতে। কিছুদিন পর মেজো দাদার ঘরে থাকতে শুরু করলো। মাস কয়েক এভাবে চলার পর পাগলা দাদা মারা যায়। এদিকে আমার বাবা মোটামুটি সুস্থ হয়, একা একা খেতে পারে চামচ দিয়ে, উজু করতে পারে নিজের হাতে, হাতে পায়ে পুরোপুরি শক্তি না পাওয়ায় হাঁটতে পারতেন না। এভাবে কেটে যায় অনেকটা বছর। সময়টা তখন 2023। হঠাৎ পাশের বাড়ির একটা ছেলে বলতেছে, মা, ছোট ভাই পুকুর পাড়ে মরে পড়ে আছে। যে ছেলেটা মরে পড়ে আছে তার নাম ছিল সাইম। সাইমের বয়স ছিল 2 বছর 8 মাস। যে ছেলেটা দেখছে তার বয়স ছিল 5 বছর। তার নাম ইমরান। ইমরান বলল, মা, সাইমের বুকের উপর মানুষের মতো দেখতে কালো কিছু একটা বসেছিল। আমাকে দেখে উড়ে গিয়ে কদম গাছে বসে। ইমরানের কথায় তারপর তার মা গিয়ে দেখে সত্যি সাইম পরে মরে আছে। এই ঘটনা যখন ঘটে তখন আমি নরসিংদীতে চাকরি করি, তাই এই ঘটনাটা বেশি জানতে পারিনি। এই ঘটনাটা ঘটে আমাদের পাশের বাড়িতেই। বাড়িটা আমাদের জিন্দের এরিয়ার ভেতরেই ছিল। এই ঘটনার 20-25 দিন পরে আমাদের এলাকায় 3 জন সাপুরি আসে। তারা সাপ দিয়ে খেলাও দেখায়, আবার সাপ ধরেও নিয়ে যায়। আমিও সাপের খেলা দেখতে যাই। সাপের খেলা দেখতে যাওয়ার পর বেশ কিছুক্ষণ খেলা দেখি। কিছুক্ষণ খেলা দেখার পর সাপুরি বলতেছে, এখন সাপ ধরবো। সাপুরি তখন একটা গ্লাসে পানি আর একটা কড়ি দেয়, তারপর মন্ত্র পড়ে। এইভাবে কিছুক্ষণের মধ্যেই 4টা সাপ ধরে ফেলে। এদিকে তখন হঠাৎ করে ওই পুকুর থেকে অনেক জোরে বাতাস আসতে শুরু করে। এইটা দেখার পর সাপুরি চুপ হয়ে যায় আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পুকুরের দিকে। সাপুরি এইটা দেখে আমি বুঝতে পারি আমাদের বাড়িতে থাকা জিনের উপস্থিতি। কিছুক্ষণ পর সাপুরি কান্না করতে শুরু করলো আর ক্ষমা চাইতে থাকলো। তার 4-5 মিনিট পর বাতাস বন্ধ হয়ে গেল। তখন সাপুরে বললেন, যদি কোনো সাপুরি আপনাদের গ্রামে আসে তাহলে আপনারা তাদেরকে এই বাড়ির আশেপাশে বসতে দিবেন না। আপনাদের এইখানে যে জিনগুলো আছে তারা খুবই ভয়ঙ্কর। সেই সাপুরি এটাও বলে, এই পুকুরে কিছুদিন আগে একটা বাচ্চা মারা যায় নাই, ওই বাচ্চাটাকে এই জিনগুলো মেরে ফেলছে। পাশের ঘরে একজন লোককে হাত পা ভেঙে ফেলে রাখছে এই জিনগুলো, আরেকজন লোককে তো সারা জীবন পাগল বানিয়ে রাখছে। আমাদের এই বাড়িটা অভিশপ্ত। কিছুদিন পর পর এই বাড়িতে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঘটবে, এইসব বলে সাপুরে আমাদের ঘরে যায়। বাবার সাথে বেশ কিছুক্ষণ গল্প করে আর বাবাকে বলে যায়, আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। আল্লাহ না চায় কিছুদিন পর আপনার ছেলেদেরও কোনো সমস্যা হতে পারে। তারপর সেই সাপুরি চলে যান। সময়টা তখন 2023 নভেম্বর মাস। রাত তখন 2টা বাজে। আমাদের পাশের ঘরের আমার চাচাতো বোনের বাচ্চা হবে, তাই পেটে ব্যথা শুরু হয়। খবর পাঠানো হয় দাইমাকে। কিছুদিন আগে যে ছোট্ট বাচ্চাটা মারা গেছে তারই দাদু ছিলেন দাইমা। উনি যখন আমাদের ঘর পেরিয়ে ওই বাড়িতে ঢুকবেন তখনই একটা জিন এসে দাইমাকে বললেন, তুই এ বাড়িতে যাবি না, যদি যাস তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তারপর সেই জিন চলে যায়। দাইমা তখন কি করবে বুঝতে পারছে না। উনি যদি বাড়িতে না যায় তাহলে 2 জন মানুষের জীবন চলে যেতে পারে, এই ভেবে উনি বাড়িতে চলে যায় এবং নর্মাল ডেলিভারি করে উনি বাড়িতে চলে যান। উনি বাড়িতে যাবার কিছুক্ষণ পর দাইমার জ্বর ওঠে। তখন উনি রাতে ঘটে যাওয়া ঘটনাটা সবাইকে বলে। তার 2 দিন পরে দাইমা মহিলার মাথার চুলগুলো জট হয়ে যায়। মহিলাটা খুবই অসুস্থ হয়ে পড়ে। কবিরাজ নিয়ে আসা হয়। কবিরাজ মাথা চুলগুলো দেখে বলে চুলগুলো কেটে ফেলতে হবে। তারপর সে মহিলার চুলগুলো কেটে ফেলা হয়। চুলগুলো কাটাই ছিল সবচেয়ে বড় ভুল। তারপর সেই কবিরাজ একজন তুলারাশি ব্যক্তির শরীরে জিনগুলোকে হাজির করেন। তখন জিনগুলো হাজির হবার পর কবিরাজ সালাম দেয়। তখন জিন সালামের উত্তর দিয়ে কবিরাজকে বলে, কবিরাজ, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। তুই এই মহিলার চুল কেন কাটলি? এই কাজটা
করা একদম ভালো করিসনি, এখন এই মহিলাকে তোরা কেউ বাঁচাতে পারবি না। এই বলে জিনগুলো চলে যায়। কবিরাজ কোনো প্রশ্ন করার সুযোগ পায়নি। তারপর থেকে কবিরাজ প্রতিদিন আসতো আর ওই মহিলাকে ঝাড়ফুঁক দিতেন। মাসখানিক পর সেই মহিলা মারা যায়। তারপর 2024 সাল জানুয়ারিতে আমরা পরিবারের সবাই বাড়ি ছেড়ে চলে যাই শহরে। এখনও আমরা এখানেই আছি। আর আমার বাবা, যার হাত পা জিনে ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলেছিল, উনি এখনো বেঁচে আছেন। আজ 8 বছর ধরে অনেক কষ্টের মধ্যে দিন যাচ্ছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, আমিন। আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়, তবে ভবিষ্যতে আরো ভয়ঙ্কর কিছু ঘটবে এটাই ধারণা করা হয়। সো অনেক অনেক ধন্যবাদ সুলাইমান ভাইকে এত সুন্দর ভয়ঙ্কর ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। লিসেনার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য। আমরা আশা করি আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন অনেক দূর। আপনাদের এতটুকু ভালোবাসা আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন।